আচ্ছা, আমরা যদি এখন লিস্ট অফ হ্যাশ টেবিল ইমপ্লিমেন্টেশনের যে আমাদের যে ফাংশনগুলো ছিল, এন্টার স্কোপ, এক্সিট স্কোপ, প্রসেস অফ এ ডিক্লারেশন আর ইউজ অফ এ ডিক্লারেশন, এগুলা যদি একটু টাইম কমপ্লেক্সিটিগুলো দেখি যে কী রকম কমপ্লেক্সিটি হতে পারে, সেটা হলো প্রথমে আমরা যদি এন্টার স্কোপে কথা আসি, আমাদের এন্টার স্কোপে কী করা লাগতো মনে আছে? যে আগে আমরা একটা নিউ এমটি হ্যাশ টেবিল ডিক্লেয়ার করতাম। এরপর আমরা কি করতাম, এই এই নতুন হ্যাশ টেবিলের প্যারেন্টটা দিয়ে দিতাম আমাদের প্রিভিয়াস যদি হ্যাশ টেবিল কোনোটা থাকতো সেটাকে, ঠিক আছে? সেই জিনিসটা আমরা নতুন হ্যাশ টেবিলের ইয়াতে দিয়ে দিতাম। আর আর কারেন্টটাকে আমরা আপডেট করতাম। কারেন্ট নামে একটা ভেরিয়েবল, অর্থাৎ একটা পয়েন্টার ভেরিয়েবল, যেটা হচ্ছে আমার এই নোডে সে পয়েন্ট করে থাকবে, এই হ্যাশ টেবিলে পয়েন্ট করে থাকবে। আর ফাইনালি আমরা কী করতাম, ওই লেভেলের ভ্যালুটাকে প্লাস প্লাস করতাম। তাহলে এই কয়টা অপারেশন করতে কী ধরনের সময় লাগবে, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এখানে সবচেয়ে এক্সপেন্সিভ অপারেশন কোনটা? এই যে হ্যাশ টেবিলটাকে ইনিশিয়ালাইজ করা, তাই না? যে একটা নতুন হ্যাশ টেবিল বানানো, তার মানে কি মেমোরি থেকে আমাকে জায়গা নিতে হবে। এইটাই হলো দেখেন আমার এই বাকিগুলোর থেকে কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ অপারেশন। লেভেল প্লাস প্লাসে তো বেসিক্যালি একটা ভেরিয়েবল ইনক্রিমেন্ট হয়েছে, আর কারেন্ট স্কোপেও এটা কি একটা জাস্ট ভ্যালুটাকে আপডেট করা, যে এই পয়েন্টারটাকে জাস্ট আপডেট করা, এখানেও তেমন কোনো কিছু নাই। মেইন এক্সপেন্সিভ অপারেশনটা হচ্ছে আমার মেমোরি থেকে যে জায়গা নেওয়া, একটা এমটি হ্যাশ টেবিলের জন্য মেমোরি থেকে জায়গা নেওয়া, সেটা হলো আমাদের এক্সপেন্সিভ অপারেশন। অ্যান্ড এটা করতে কী পরিমাণ সময় লাগতে পারে, যে এটা দেখেন আমাদের বেসিক্যালি এই যে কী পরিমাণ আমরা জায়গা নিচ্ছি সেটার প্রপোর্শনাল, এটা কিন্তু আমরা বলতে পারি যে এটার টাইম কমপ্লেক্সিটি হবে প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য হ্যাশ টেবিল। তাহলে এখন আমার হ্যাশ টেবিলের সাইজ যদি আমরা আগে থেকে ফিক্স করে দিই, যেমন আমাদের বাকেট সাইজ দিলাম আমি 5 বা বাকেট সাইজ দিলাম 6, তাহলে কি মেমোরি থেকে আমার 6টা স্লটের জায়গাটা নিবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাকে রাফলি অর্ডার অফ 1ই বলতে পারি, ঠিক আছে? কারণ কি আমাদের বাকেট সাইজ যেহেতু ফিক্সড, অ্যান্ড এগুলা যদি আমরা ধরে নিই যে কনস্ট্যান্ট অপারেশন, এই প্রত্যেকটা বাকেট সাইজ অ্যালোকেট হইতে কনস্ট্যান্ট অপারেশন লাগে বা কনস্ট্যান্ট টাইম লাগে, সেক্ষেত্রে আমাদের এই পুরো জিনিসটাকে আমরা অর্ডার অফ 1 বলতে পারি। আচ্ছা, এক্সিট স্কোপের সময় আমরা কি করি? এক্সিট স্কোপের সময় দেখেন যে আমরা আগে হলো এই কারেন্ট স্কোপটাকে এই প্যারেন্টের থ্রুতে আপডেট করে প্রিভিয়াস স্কোপে নিয়ে যাই, তাই না? এই কাজটা আমরা আগে করি। এরপরে আমাদের কাজ আর কী কাজ থাকে? এরপরে আমাদের কাজ থাকে হচ্ছে এই যে আগেকার স্কোপটা, এই স্কোপ টেবিলটাকে ডিলিট করে দেওয়া, আর হচ্ছে আমার যে লেভেলের ভ্যালুটা ছিল সেটাকে মাইনাস করা। তো এগেইন এই কয়টা অপারেশনের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ অপারেশন কোনটা? সবচেয়ে এক্সপেন্সিভ অপারেশন হচ্ছে আমার এই যে আমি যে স্কোপটাকে ডিলিট করতেছি, মেমোরি থেকে জায়গাগুলো যে ছেড়ে দিচ্ছি, মেমোরিকে রিলিজ করতেছি, এইটা। তাহলে এইটার জন্য ওই যে সেম কথা, যে আমাদের এখানে কি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য হ্যাশ টেবিল, অর্থাৎ যতগুলো বাকেট আছে সেই বাকেটগুলোকে রিলিজ করতে আমার যে পরিমাণ সময় লাগবে সেটা প্রপোর্শনাল হবে। তাহলে এগেইন আমার বাকেট সাইজ যদি কনস্ট্যান্ট থাকে, যে 5টা বা 6টা বা 10টা এরকম যদি কনস্ট্যান্ট থাকে, আমরা এটাকেও রাফলি অর্ডার অফ 1 বলতে পারি। বাট মোর জেনারেলাইজ ফর্ম হবে প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য হ্যাশ টেবিল, এটা হচ্ছে মোর জেনারেলাইজ ফর্ম। আচ্ছা, এরপর আমাদের যদি প্রসেস অফ এ ডিক্লারেশন থাকে, যদি থাকে, সেক্ষেত্রে আমরা কী করব? দেখেন, প্রসেস অফ ডিক্লারেশনের সময় আমাদের কী করতে হতো, আমরা ইনপুটটাকে আগে একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করতাম। এরপর আমরা কী করতাম, এখান থেকে একটা আউটপুট পাইতাম, দেন আমরা এই যে আউটপুটটা পাইছি ওই ইন্ডেক্সে গিয়ে দেন সার্চ করতাম, যে আমার মনে করেন এই আউটপুটটা দিল হচ্ছে আমার এরকম আমার একটা ইন্ডেক্স দিল। তাহলে আমরা যেটা করতাম, এই ইন্ডেক্সে গিয়ে এখানে যেহেতু আবার একটা লিস্ট থাকতে পারে, একটা লিঙ্ক লিস্ট থাকতে পারে, এইখানে গিয়ে আমরা আগে সার্চ করতাম যে আমার ওই সিম্বলটা আছে কি না। যদি থাকে তাহলে আমরা একটা এরর রিপোর্ট করতাম, আর যদি না থাকে দেন হলো আমরা এই ইন্ডেক্সে আবার সেটাকে ইনসার্ট করতাম। তাহলে এখানেও একটা আমরা লিস্ট আকারেই ইনসার্টটা করতাম। তাহলে এইটার টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? দেখেন, এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু এই যে এইটার সাইজ কত সেটার উপর, তাই না? যে যেমন দেখেন, হ্যাশ ফাংশন থেকে যে আমরা আউটপুটটা দিবে, এটা কিন্তু কাইন্ড অফ অর্ডার অফ 1ই দেওয়া পসিবল, মানে যদি হ্যাশ ফাংশনের মধ্যে কোনো লুপ টুপ না থাকে বা কোনো এক্সট্রা কোনো কিছু না থাকে, আমি ধরে নিচ্ছি যে হ্যাশ ফাংশনটা হচ্ছে অর্ডার অফ 1এ আউটপুট দেয়। তাহলে হ্যাশ ফাংশনটা আমার অর্ডার অফ 1এ আউটপুট দিল, তাহলে আমরা ইন্ডেক্সটা পাইলাম অর্ডার অফ 1এ। এরপরে আমার কাজটা কি? এরপরে কিন্তু আমাদের এক্সপেন্সিভ কাজটা হচ্ছে এই লিস্ট বরাবর খোঁজা। তাহলে আমরা যদি জেনারেলাইজভাবে বলতে চাই যে এইটার ডিক্লারেশনে টাইম কমপ্লেক্সিটি কত, সেটা হচ্ছে আমার প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য লিঙ্ক লিস্ট, যে আমার এই বাকেটের লিঙ্ক লিস্টার সাইজ কত। তাহলে অর্ডার অফ সাইজ অফ দ্য লিঙ্ক লিস্ট আমরা এইভাবে জেনারেলাইজভাবে বলতে পারি। এখন এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমাদের যদি হ্যাশ ফাংশনটা অনেক ভালো হয়, তাহলে কিন্তু এই লিঙ্ক লিস্টগুলোর সাইজ কখনোই অর্ডার অফ 1কে এক্সিড করবে না। মানে হচ্ছে এই লিঙ্ক লিস্টগুলোর সাইজগুলো কনস্ট্যান্ট থাকবে। একটা কনস্ট্যান্ট সাইজের যদি লিঙ্ক লিস্ট থাকে, অর্থাৎ মনে করেন লিঙ্ক লিস্টের সাইজ হচ্ছে 5 বা 6, এরকম কনস্ট্যান্ট কোনো কিছু একটা,
সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা বলতে পারি এই প্রসেস অফ এ ডিক্লারেশনও অর্ডার অফ 1 হয়ে যাবে। তার মানে দেখেন আমাদের এইটার টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করতেছেই হচ্ছে লিঙ্ক লিস্টার সাইজ কত সেটার উপর। লিঙ্ক লিস্টার সাইজ যদি আমার হয় বড় হয়, মানে অর্ডার অফ এনে চলে যায়, সেক্ষেত্রে হলো আমার আমার এখানে প্রসেস অফ ডিক্লারেশন অর্ডার অফ এন হয়ে যাবে। তাহলে আমাদের লিঙ্ক লিস্টার সাইজ কত হবে, যে কনস্ট্যান্ট হবে নাকি হবে নাকি হবে, মানে বড় হবে, সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আমার হ্যাশ ফাংশনের উপর। তো হ্যাশ ফাংশন যদি আমরা খুব খারাপ একটা হ্যাশ ফাংশন লিখি, যে আমরা একটা হ্যাশ ফাংশন ডিফাইন করলাম যে হ্যাশ ফাংশনটা অলওয়েজ এক রিটার্ন করে, এই হ্যাশ ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমার যেটা হবে যত রকম সিম্বল আছে সব হলো আমার 1 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হবে। তাহলে বুঝতে পারতেছেন সেক্ষেত্রে আমাদের কিন্তু এই লিঙ্ক লিস্টের সাইজ হবে কি যতগুলা সিম্বল আছে ততগুলা, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের লিঙ্ক লিস্টের সাইজ যদি বিশাল বড় হয়ে যায় বা অর্ডার অফ এনে, কিন্তু সেক্ষেত্রে আমার চলে যাইতে পারে ওস্ট কেসে। যদি খুব খারাপ লিখি সেক্ষেত্রে আমাদের ওস্ট কেসে এটা কিন্তু অর্ডার অফ এনে চলে যেতে পারে। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের যদি হ্যাশ ফাংশনটা ভালো হয়, অর্থাৎ একটা ইউনিফর্ম হ্যাশিং আমরা করতে পারি, তাহলে হচ্ছে আমাদের প্রসেস অফ ডিক্লারেশন হচ্ছে অর্ডার অফ 1। আর মোর জেনারেলাইজড ফর্মটা কী হবে, যে সাইজ অফ দ্য লিঙ্ক লিস্ট, প্রত্যেকটা বাকেটে যতগুলো সাইজ থাকে। তো এমনিতে নর্মালি হচ্ছে আমরা যখন হ্যাশিংটা ইউজ করি, আমরা কিন্তু দেখেন একটা আমরা হ্যাশিংয়ের কনসেপ্টটা আসছেই হচ্ছে যাতে আমাদের এই যে এরকম লুক আপ বা ইনসারশন এই ধরনের কাজগুলো যেন ফাস্ট করতে পারি, অর্থাৎ এগুলো যেন অর্ডার অফ 1-এ হয়। সো পরীক্ষায় যদি জাস্ট কিছুই বলা না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাজিউম করে নিতে পারেন যে আমাদের লিঙ্ক লিস্টগুলোর সাইজগুলো কনস্ট্যান্ট, অ্যান্ড ওগুলো মেনশন করবেন যে আমাদের হ্যাশ ফাংশন যদি ভালো হয় সেক্ষেত্রে লিঙ্ক লিস্টের সাইজটা কনস্ট্যান্ট হবে, অ্যান্ড যেহেতু কনস্ট্যান্ট সাইজের লিঙ্ক লিস্ট ক্রিয়েট হবে সেক্ষেত্রে আমরা অর্ডার অফ 1 এক্সপেক্ট করতে পারি। আর যদি লিঙ্ক লিস্টটা অনেক বড় হয়, মানে হচ্ছে আমাদের হ্যাশ ফাংশনটা যদি খারাপ হয়, সবগুলা সিম্বল একই ইন্ডেক্সে ম্যাপ করে, সেক্ষেত্রে আমাদের লিঙ্ক লিস্টটা অনেক বড় হবে, অ্যান্ড এক্ষেত্রে আমাদের সাইজটা অর্ডার অফ এনে চলে যেতে পারে, ঠিক আছে। এইভাবে লিখতে হবে। আচ্ছা, এখন এরপর যদি আসে আমার ইউজ অফ এ ডিক্লারেশন। ইউজ অফ এ ডিক্লারেশনটা আমরা কীভাবে করতাম, যে আমরা আগে নিজের স্কোপের মধ্যে খুঁজতাম। আপনার যদি মনে থাকে যে এক্স ইকুয়াল টু 20, এগুলো জিনিস আমরা কীভাবে হ্যান্ডেল করতাম, আমরা আগে ওই এক্সকে নিজের স্কোপের মধ্যে খুঁজতাম। এখানে যদি না পাইতাম, এরপর আমরা কী করতাম, প্যারেন্ট স্কোপে গিয়ে খুঁজতাম। সেখানেও যদি না পাইতাম, তাহলে আমরা তার প্যারেন্টে গিয়ে খুঁজতাম। অর্থাৎ এইভাবে আমার জিনিসটা কিন্তু চলতে থাকতো। কতক্ষণ চলতো, যতক্ষণ না পর্যন্ত আমরা গ্লোবাল স্কোপে পৌঁছেছি। কারণ কি, গ্লোবাল স্কোপে প্যারেন্টে থাকে হচ্ছে নাল। তাহলে ইউজ অফ এ ডিক্লারেশন, এইটার টাইম কমপ্লেক্সিটি কত হবে, যে যতগুলো আমার নেস্টিং হয়েছে, তাই না, আমরা এখানে বলতে পারি অর্ডার অফ লেভেল অফ নেস্টিং। আমরা এইভাবে বলতে পারি যে যত লেভেলের আমার নেস্টিং হয়েছে, অর্ডার অফ লেভেল অফ নেস্টিং। তার মানে ওই যে আমাদের যে একটা লেভেল ভেরিয়েবলটা ছিল, মনে আছে যে আমরা দেখেন আমরা যখন এই যে একটা করে ঢুকতেছিলাম, তখন কিন্তু লেভেল ভেরিয়েবলটা ইনক্রিজ হচ্ছিল। যেমন চিন্তা করেন, যখন আমরা এইখানে আসি, এই লেভেলে আসি, তখন লেভেলের ভ্যালু কত ছিল, 3 ছিল। তাহলে এই কেসে যদি আমরা কোনো ভেরিয়েবলকে খুঁজতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু 3টা লেভেলকে ম্যাচ করতে হবে। অর্থাৎ আগে আমাকে এইটাকে খুঁজতে হবে, এইখানে যদি না পাই সেক্ষেত্রে হলো আমাদের সেকেন্ড লেভেলটা, অর্থাৎ ফাংশন স্কোপের লেভেলে খুঁজতে হইতো। এখানেও যদি না পাই সেক্ষেত্রে আমাদের গ্লোবাল স্কোপের লেভেলে খুঁজতে হইতো। তাহলে যখন আমাদের এখন খুঁজতে হচ্ছে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা কত লেভেলে আছি, কারেন্টলি কোন লেভেলে আছি সেটার উপর সে ডিপেন্ড করতেছে। সেজন্য আমাদের এই যে ইউজ অফ এ কি কই গেল, এই যে ইউজ অফ এ ডিক্লারেশন, এটা হচ্ছে আমাদের অর্ডার অফ লেভেল অফ নেস্টিং। তাহলে বেসিক্যালি ওই যে আমাদের যে লেভেল ভেরিয়েবলটা যে আমাদের ছিল, সেই লেভেল ভেরিয়েবলটা ভ্যালু কত সেটার উপর আমাদের এটা ডিপেন্ড করতেছে। এখন এগেইন সেম কথা, যে যদি লেভেল ভ্যালুটা এন পর্যন্ত চলে যায়, আমাদের যে এন সংখ্যক যদি নেস্টেড থাকে, নেস্টিং থাকে, সেক্ষেত্রে আমাদের এটা কত হবে, অর্ডার অফ এন হবে। আর যদি এটা ভ্যালুটা একটা কনস্ট্যান্ট নাম্বারের মধ্যে ফিক্স থাকে, যেমন ধরলাম যে লেভেলটা হয়তো কখনোই আমার প্রোগ্রামটা 10 বা 20 এই লেভেলের বাইরে যাচ্ছে না, কখনোই যাচ্ছে না অ্যাট এ টাইম, তাহলে আমাদের এটা কিন্তু অর্ডার অফ 1 স্টিল বলা যায়, তাই না। কারণ হচ্ছে আমাদের যতগুলা আছে, যতগুলো লেভেল আছে, ওই লেভেলের কাউন্টটা হচ্ছে আমাদের ফিক্সড, সেক্ষেত্রে আমরা কিন্তু অর্ডার অফ 1 বলতে পারি। তাহলে এই যে এখানে যে আমাদের টাইম কমপ্লেক্সিটিগুলো আছে, এটা কিন্তু বিভিন্ন রকম অ্যাজাম্পশনে আছে। তাহলে প্রথম অ্যাজাম্পশনটা কী ছিল, আমাদের যে হ্যাশ টেবিলটা ছিল সেটা সাইজটা কনস্ট্যান্ট, অর্থাৎ বাকেট সাইজটা ফিক্সড। এটা এক নম্বর অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশনটা কি, আমরা যে হ্যাশ ফাংশনটাকে দিচ্ছি, হ্যাশ ফাংশনটার থেকে আউটপুটটা পাচ্ছি, এই হ্যাশ ফাংশনটার মধ্যে যে প্রসেসিংগুলো করতে হয়, যেমন একটা হ্যাশ ফাংশনে যে ইনপুটটা দিব, সেটার জন্য তো হ্যাশ ফাংশনের ভিতরে কিছু প্রসেসিং করতে হবে, দেন আমার আউটপুটটা দিবে, সেই প্রসেসিংটা আমরা অর্ডার অফ 1 ধরে নিচ্ছি। আর ফাইনালি কী করতেছি, যে আমাদের হ্যাশ ফাংশনটাকে আমরা ইউনিফর্ম ধরে নিয়ে এই যে লিস্টটা তৈরি হচ্ছে সেটা একটা কনস্ট্যান্ট সাইজের লিস্ট ধরতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু অর্ডার অফ 1টা পাইতে পারি।
আর এগুলার কোনোটাই যদি আমার অর্ডার অফ ওয়ানে না থাকে, যেমন আমি এই হ্যাশ ফাংশনটাকে যদি আমি অর্ডার অফ এনে নিয়ে যাই, যে আমার এই হ্যাশ ফাংশনটা প্রসেস করতে এন সংখ্যক বা অর্ডার অফ এন লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপারেশনগুলো, যে প্রসেস অফ ডিক্লারেশন আর ইউজ অফ এ ডিক্লারেশন, এগুলোও কিন্তু অর্ডার অফ এনে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যখন একটা সিম্বল আমাদের কাছে আসে, সেটা কিন্তু আগে হ্যাশ ফাংশন দিয়ে পাস হয়। এখন সেটাকে প্রসেস করতে যদি অর্ডার অফ এন লেগে যায়, সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আমার সবগুলা অপারেশন, অর্থাৎ এই 3 নাম্বার আর 4 নাম্বার অপারেশনের জন্য আমার কিন্তু অর্ডার অফ এন হয়ে যাবে। তাহলে আমরা যখন অর্ডার অফ ওয়ান বলতেছি, সেক্ষেত্রে আমরা কী অ্যাজাম্পশন নিচ্ছি, সেই অ্যাজাম্পশনগুলো কিন্তু মেনশন করতে হবে, যদি কোশ্চেনে কিছু বলা না থাকে। আর কোশ্চেনে যদি স্পেসিফিকভাবে বলা থাকে যে আমরা অমুক একটা হ্যাশ ফাংশন ইউজ করতেছি, যেটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন বা সামথিং কিছু একটা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন বুঝতে হবে যে বাকিগুলোর জন্য টাইম কমপ্লেক্সিটিটা কত। তাহলে আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি।